স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। সব তলিয়ে গেছে, মাছ এবং শশী রবি যা আছে সবই তলিয়ে গেছে। দোতলা ঘর ভাঙিও গেছে, তো দুতলা দুইতলার বিল্ডিং এর রাতে সাদের কিছু মানুষ আমরা ঈদগাহে আশ্রয় নিছে, আর কিছু মানুষ তো পানির তলে হয়তো খেতে কোথাও চাকরি করে, মানে সে একা আটকে পড়েছে বসুরা, কোনো খোঁজ খবর না, আজকে 7 দিন থাকবার বহুত অসুবিধা, ঘরের জন্য ডুবে গেছে। ওই এখন আসেন এটা চাইছেন, আমরা খুশি আছি। বন্যায় কুমিল্লায় 6 জন সহ এখনো পর্যন্ত 7 জেলায় 16 জনের প্রাণহানি। ধারণার চেয়েও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত ফেনীর জনজীবন ডুবেছে। শহরের রাস্তা, অলিগলি আর ঘরবাড়ি, সবাই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার পথে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক করে বিজেপি। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো বন্যা পরিস্থিতির খবর। ফেনীতে এখন দু চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি। সড়ক, ফসলের মাঠ, রাস্তা, অলিগলি, বসত ভিটা সবই ডুবে আছে পানির নিচে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সহায় সম্বল হারিয়ে বেশিরভাগই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান শুকনো খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করছেন বন্যার্তদের মাঝে, তবে প্রয়োজনের তুলনায় তা অনেকই কম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পানিবন্দী ফেনী, দু চোখ যেদিকে যায় অথই পানি। সড়ক থেকে ফসলের মাঠ, বসতভিটা সবই ডুবে আছে পানির নিচে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ধারণার চেয়েও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত এখানকার জনজীবন। ডুবে আছে শহরের রাস্তা, অলিগলি ও অসংখ্য ঘরবাড়ি। আমার গর্তর ব্যাগ ওই লই গেছে, ওই গর্ত নাই তো ঘরে ভাঙি গেছে, ঘর আগে তো না চাষিল, তারপরে দোতলা ঘর ভাঙিও গেছে, তো দুইতলার বিল্ডিং এর রাতে সাদের বাড়িঘর সব ডুবে গেছে। বন্যা ইন্ডিয়া পানি সব সারি সব ডুবে গেছে। এরকম বৃষ্টি হলে তো এরকম হয় না। কেউ কেউ আটকে আছেন বাড়ির ছাদে, কেউ বা সহায় সম্বল হারিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আমি গেছিলাম এখান থেকে বরিজা দিয়ে ঘুরে কোনো ছাত্রা মাত্রায় গেছি, কলা গাছ ধরি। কিছু মানুষ আমরা ঈদগাহে আশ্রয় নিছে, আর কিছু মানুষ তো পানির তলে হয়তো। বন্যা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক মানুষ। খেতে কোথাও চাকরি করে, মানে সে একা আটকে পড়েছে বসুরা, কোনো খোঁজ খবর না, আজকে 7 দিন। আর এখান থেকে আমরা যারা বোট নিয়ে যাচ্ছে এদের সাথেও মানে চেষ্টা করছি, এখান থেকে একজন যাই হলে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসবো, কিন্তু এটা আমার কেউ শুনতেছে না। শুক্রবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানে নামে অসংখ্য স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংস্থা। বিতরণ করা হয় শুকনো খাবার এবং ওষুধ সামগ্রী। নৌবাহিনীর কারণ কিছু সাহায্য দিল, পানি বিস্কিট দিল, এটাই এখন শান্তি পাই আর কি। এটা থাকবার বহুত অসুবিধা, ঘরের জন্য ডুবে গেছে। ওই এখন আসেন এটা চাইছেন, আমরা খুশি আছি। খাবারটা আজকে প্রথমে পাইছি, আর কেউ দেয় না। ধরেন আজকে তো আমরা পানিবন্দী প্রায় 3 দিনে। তবে স্থানীয়দের দাবি, প্রয়োজনের তুলনায় সরঞ্জাম অপ্রতুল হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। এখন ফেনী। বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানিবন্দী লাখ লাখ মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী সাজিদ আরাফাত ও নোয়াখালীতে সহকর্মী নাসিম শুভ। বন্যার সবশেষ পরিস্থিতি জানবো তাদের কাছ থেকে। শুরুতে চলে যাব সাজিদের কাছে। সাজিদ, ফেনীতে যে যারা আটকা পড়েছিলেন তাদের কি আসলে উদ্ধার করা গিয়েছে কিনা এবং বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন?
রওশন, আমরা গত দুদিন ধরেই কিন্তু ফেনী শহরে আছি। ফেনী একটি আতঙ্কের শহরে এই মুহূর্তে পরিণত হয়েছে। আজকে তৃতীয় দিনে সকালের খবর যদি জানাতে চাই, এখানকার বন্যা পরিস্থিতির খবর, তাহলে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে গত দুদিনের থেকে 1.5 থেকে 2 ফুট পর্যন্ত পানি, শহরের যে পানি রয়েছে সেটি কমে গিয়েছে। আরেকটি আশার খবর হলো যে গতকাল থেকে আজ পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি হয়নি, অর্থাৎ বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু কিছুটা স্বস্তি দেখা গেছে মানুষের মধ্যে, অর্থাৎ বৃষ্টি হলে আরও পানি বাড়ত, সেই আশঙ্কাটি কেটে গেছে। এছাড়া আমি একটু দেখাতে চাই এখানে বিভিন্ন বাহিনী সংস্থার যে ত্রাণ সামগ্রী নিয়ে আসার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো এই পথ দিয়ে আসছে। এখানে এটি শহরের সালাউদ্দিন মোড়, এবং এই মোড় থেকে এই পথ দিয়ে কিন্তু শহরের অন্যান্য যে উপজেলা পরশুরাম কিংবা মেডিকেল মোড় হয়ে এই পথ ধরে কিন্তু গাড়িগুলো যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমরা সেনাবাহিনীর একটি গাড়ি দেখছি, ত্রাণ সামগ্রী নিয়ে তারা যাচ্ছেন। এবং আমরা দেখছি যে ঢাকা থেকে অসংখ্য মানুষ এসেছে, যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তারা ছোট ছোট বোট, বড় নৌকা ভাড়া করে নিয়ে এসে এই যে উদ্ধার কাজ, যারা আটকে পড়েছেন ফেনী শহরের বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যেসব মানুষ, তাদেরকে উদ্ধার কাজে তারা এই ধরনের নৌকোগুলো নিয়ে আসছেন এবং খাবার দাবার, শুকনো খাবারও নিয়ে আসছেন আমরা দেখছি। তবে একটি বিষয় এখানকার স্থানীয়রা বলছেন যে বড় বড় ট্রাকে করে যত মানুষ আসছেন নৌকা নিয়ে, অসংখ্য, একটা নৌকার সাথে কিন্তু অসংখ্য অতিরিক্ত মানুষ যাচ্ছেন উদ্ধার কাজে, অর্থাৎ সেটি এই অতিরিক্ত মানুষ যাওয়ার ফলে কিন্তু বেশি মানুষকে তারা উদ্ধার করে নিয়ে আসতে পারছেন না। অর্থাৎ তারা এখানকার স্থানীয় আছেন, তারা যেটি পরামর্শ দিচ্ছেন যে খুব অল্প সংখ্যক লোক গিয়ে যেন তাদেরকে, বেশি মানুষকে দ্রুত উদ্ধারের যে ব্যবস্থা সেটি যেন তারা করে। এবং এক্ষেত্রে অনেককে দেখেছি আমরা, অভিজ্ঞতার অভাবও এখানে খেয়াল করেছি, যেটি যারা ঢাকা থেকে এসছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা অনেকেই এই ফেনীর যে প্রত্যন্ত অঞ্চল পানিপথ দিয়ে যারা যাচ্ছেন পরশুরাম কিংবা ছাগলনাইয়ার দিকে, অনেকেই কিন্তু পথ চিনছেন না, অর্থাৎ একেবারে গভীরে যেভাবে যাবেন, গিয়ে সেখান থেকে আটকে পড়া মানুষকে উদ্ধার করবেন, সেই জায়গাটি অনেকের ক্ষেত্রে জায়গা না চেনার কারণে, অভিজ্ঞতার ঘাটতির কারণে কিন্তু অনেক সময় ব্যাহত হচ্ছে। তবে তারা বলছেন এখানকার স্থানীয় কাউকে সঙ্গে নিয়ে যদি যান, সেক্ষেত্রে তাদের এই কাজটি কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এবং আপনি দেখছেন হয়তো বড় বড় ট্রাকে করে কিন্তু ঢাকা থেকে বিভিন্ন নৌকা নিয়ে আসা হয়েছে, এই নৌকাগুলো নিয়ে কিন্তু পরশুরামের দিকে যাওয়া হচ্ছে। এবং গতকালও আমরা দেখেছি অনেক জায়গা থেকে নৌবাহিনীর টিম, সেনাবাহিনীর টিম বিভিন্ন মানুষকে উদ্ধার করে এই শহরের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, উঁচু স্থান রয়েছে, নিরাপদ স্থান, সেখানে তারা নিয়ে আসতে শুরু করেছে। এবং আশ্রয় কেন্দ্রও ঘুরেছি, সেখানেও অসংখ্য মানুষকে আমরা দেখেছি। এবং আজকে যেহেতু বৃষ্টি হয়নি, পানিও কিছুটা শহরের বিভিন্ন রাস্তায় কমতে শুরু করেছে, সেই জায়গা থেকে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। এবং এই যে বন্যা দুর্গত মানুষের যে দুর্ভোগ, দুর্দশা, সেটি আসলে আর কতদিন থাকবে এরকম, তারা আসলে এই বিষয়টি নিয়ে সন্দিহান। এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি আমরা, যারা উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য বিভিন্ন উপজেলায়, গ্রামে, প্রত্যন্ত জায়গায় কিন্তু ছুটে যাচ্ছেন। তো আমার কাছে আজকে যে বন্যা পরিস্থিতির এই সকালের খবর এই ছিল ফেনী সালাউদ্দিন মোড় থেকে আমার কাছে সবশেষ খবর। ফেনীর বন্যার পরিস্থিতি জানছিলাম, এবার চলে যেতে চাই একটু নোয়াখালীতে। নোয়াখালীতে আছেন নাসিম শুভ। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের সুপেয় পানি ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা আসলে কিভাবে হচ্ছে, এবং যারা সহযোগিতায় এসেছেন স্বেচ্ছাসেবকরা, তারা ঠিকমতো পৌঁছাতে পারছেন কিনা? রওশন, যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের পানির যে ব্যবস্থা, সেজন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে তাদের মাঝে কিন্তু পানি বিশুদ্ধকরণের নানা ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে কিন্তু তাদেরকে স্যালাইনও বিতরণ করা হয়েছে। তো নোয়াখালীতে আসলে গত 4 দিন থেকেই যে বন্যার পরিস্থিতি, সেই বন্যার কারণে কিন্তু নোয়াখালীর 20 লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছেন। নোয়াখালীর জেলা শহর মাইজদি সহ জেলার 9টি উপজেলাতে কিন্তু ইতিমধ্যে এখনো পানিতে ডুবে আছে। তবে আসার খবর হচ্ছে গতকাল সকাল থেকে কিন্তু নোয়াখালীতে খুব বেশি বৃষ্টি হয়নি, যার কারণে কিন্তু পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। যদিও ফেনী থেকে এখন পর্যন্ত উজানের ঢল কিন্তু নোয়াখালীর বিভিন্ন এলাকায় ঢুকছে বলে আমরা খবর পেয়েছি। তবে গতকাল দিনভর রোদ হওয়ার কারণে পানি অনেকটা কমায়, স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি বিরাজ করছে, তারা আসলে অনেকটা আশার আলো দেখছেন।
এদিকে নোয়াখালীতে চলমান বন্যা পরিস্থিতিতে স্থানীয়দেরকে সহযোগিতা করার জন্য নোয়াখালীর বাহিরের বিভিন্ন জেলা থেকে এবং ঢাকা থেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবীরা এসেছেন। তারা আসলে সড়ক পথেই আসতে পেরেছেন, যদিও আসতে তাদের অনেক বেগ পেতে হয়েছে। তারা এসে কিন্তু এখানে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের যে ত্রাণ সামগ্রী সহ যে সহযোগিতা সামগ্রী সেগুলো কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন এবং তাদেরকে কিন্তু স্থানীয় প্রশাসনও এই ক্ষেত্রে সহযোগিতা করছেন। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন গতকাল কিন্তু নোয়াখালীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু প্রায় 5,000 পরিবারের মতো ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে এসেছে এবং তারা নিজেরাই এখানে নোয়াখালীর যে স্থানীয় স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সহযোগিতায় বিতরণ করেছে। এছাড়া নোয়াখালী জেলা রেড ক্রিসেন্টের 550 জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী যুব স্বেচ্ছাসেবী রয়েছে, তারাও কিন্তু এদেরকে ত্রাণ বিতরণ কার্যে সহযোগিতা করছেন। এদিকে চলমান বন্যা পরিস্থিতিতে কিন্তু গতকাল রাতে নোয়াখালীতে সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় করেছেন বর্তমান সরকারে যিনি যুব ক্রীড়া উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি জানিয়েছেন বন্যার এই পরিস্থিতিতে সারা দেশবাসী যেভাবে একযোগ হয়ে মানবতার সেবায় কাজ করে আসছে তিনি তাকে সাধুবাদ জানিয়েছেন এবং বন্যা পরবর্তী পরিস্থিতিও যেন সবাই একযোগে হাতে হাত রেখে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকে তিনি তেমনটি আশাবাদ করেছেন। তো রওশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে এখন অবধি আমার কাছে সব শেষ। নোয়াখালী এবং ফেনী থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে পানির চাপে ভেঙে গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা মরিচারচর সড়কের বেইলি ব্রিজ। বিপাকে কয়েক গ্রামের মানুষ। এদিকে পানি কমেছে মৌলভীবাজারের সবগুলো নদীর, কমতে শুরু করেছে বন্যার পানিও। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ ও মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। আমি শুরুতে চলে যেতে চাই হারুনুর রশিদের কাছে। রশিদ, বৃষ্টি ভেঙে যাওয়ায় যে দুর্ভোগে পড়েছেন মানুষরা তা তো জানাবেন এবং বৃষ্টি দ্রুত সময়ের মধ্যে আবারও তৈরি করতে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? রোশন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচ্ছাখিলা ইউনিয়নের উচ্ছাখিলা থেকে মরিচারচর যাওয়ার যে একমাত্র সড়ক, এই সড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে গেছে এবং এই বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে চলাচলের ক্ষেত্রে এখান থেকে কিন্তু কোনো মানুষজন এখন মরিচারচর থেকে যে উচ্ছাখিলা বা ঈশ্বরগঞ্জ বা বিভিন্ন এলাকায় যে যাবেন তারা কিন্তু ভীষণ বিপাকে আছেন, তারা কিন্তু কোনোভাবেই যেতে পারছেন না এবং এই বেইলি ব্রিজটি কয়েকদিনের প্রবল বর্ষণে পানির চাপে কিন্তু ভেঙে গেছে এবং বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে এবং বেইলি ব্রিজের পাশের যে মাটি সরে গেছে এবং সড়কের মধ্যেও কিন্তু একটি ব্যাপক ভাঙন দেখা দিয়েছে, যার কারণে এটি আসলে কখন ঠিক হবে বা কবে নাগাদ মেরামত হবে এটি কিন্তু এলাকাবাসীও এখন পর্যন্ত জানতে পারছেন না। এবং এই ব্রিজটি হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের। এটি কিন্তু গত বছরও এখানে এই পানির তোরে এখানে একটি ছোট কালভার্ট ছিল, সেই কালভার্টটি ভেঙে যায় এবং এটি ভেঙে যাওয়ার পরেই কিন্তু বিকল্প হিসাবে একটি বেইলি ব্রিজের ব্যবস্থা করে এখানকার সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু এই বেইলি ব্রিজটিও এই এক বছরের মাথায় কিন্তু এটিও এই পানির তোরে ভেঙে পড়েছে, যার কারণে এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে এটির পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা যারা যাওয়া আসা করেন তাদের চরম দুর্ভোগ হচ্ছে, তারা কিন্তু ঠিক সেভাবে ক্লাসে যেতে পারছে না, এটা আমরা জানতে পেরেছি। এছাড়াও এই অঞ্চলের বিশেষ করে মরিচারচর এলাকায় কিন্তু প্রচুর সবজি উৎপাদন হয় এবং এই সবজি পরিবহনের জন্যও এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এটি দিয়েই নিয়ে যেতে হয় স্থানীয় বাজার এবং ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের বাজারে, এগুলোতে কিন্তু নিয়ে যেতে পারছেন না। এবং এই আশপাশের কয়েকটি গ্রাম যেমন মরিচারচর, বটতলা, হাঁসেরালগি, চরালগি, রাজীবপুর সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা কখন এই ব্রিজটি নির্মাণ হবে বা এটি কি আসলে স্থায়ীভাবে একটি ব্রিজ কখন হবে এটির আশায় কিন্তু তারা দীর্ঘদিন ধরে রয়েছেন, কিন্তু সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ বা তারা কিন্তু এখন পর্যন্ত এর বাস্তব কোনো পদক্ষেপ কিন্তু তারা এখনো দেখতে পাননি, যার কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। বিশেষ করে গত বছর যখন এই ছোট কালভার্টটি ভেঙে যায় এবং এটির পাশে এলজিডির আরেকটি কালভার্ট ছিল মরিচারচর সড়কে, সেটিও ভেঙে যায়। এই দুটি সেতুই কিন্তু স্থায়ীভাবে এখন পর্যন্ত মেরামত করা হয়নি বা নতুন সেতু নির্মাণ করা হয়নি, যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু কোনোভাবেই কমছে না। এর মাথায় কিন্তু আবার এই বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে তাদের দুর্ভোগের পরিমাণ
পরিমাণ কিন্তু আরও বেড়েছে। স্থানীয়রা আশা করছেন কর্তৃপক্ষ দ্রুতই এই ব্রিজগুলো নির্মাণ করার কার্যকর পদক্ষেপ নেবেন এবং মানুষের দুর্ভোগ কমানো, বিশেষ করে কৃষিপণ্য পরিবহনের যে একমাত্র সড়ক এটি চালু করবেন, এটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচ্ছাখিলা থেকে সর্বশেষ। আমরা এবার চলে যেতে চাই ময়মনসিংহ থেকে মৌলভীবাজার। মৌলভীবাজারে আমরা জানতে পেরেছি যে মৌলভীবাজারে পানি কমতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে কি যার যার বাড়িতে ফেরা শুরু করেছে কিনা এবং সব মিলিয়ে নতুন কি খবর আছে আপনার কাছে জানাবেন। রোশন, সুখের খবর হচ্ছে মৌলভীবাজারে সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে, অর্থাৎ গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়াতে এবং সকাল থেকে রুদ্র উজ্জ্বল দিন শুরু হয়েছে, যার কারণে মানুষের মনে অনেকটাই হাসি ফুটেছে এবং আশার বাণী হচ্ছে যে এই মুহূর্তে মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে 91 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে, কুশিয়ারা নদী 10 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে এবং জুড়ি নদী 196 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে রেল ব্রিজ এলাকায় মনু নদীর পানি বিপদসীমার 85 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দলাই নদীর পানি 192 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেগুলো থেকে পানি নামতে শুরু করেছে এবং শহর রক্ষা বাঁধের যে ভীষণ অবস্থা ছিল, সবাই টান টান উত্তেজনার মধ্যে ছিলেন কখন ভেঙে গিয়ে সারা শহর পানিতে ডুবিয়ে যায়, সেখান থেকে মানুষরা অনেকটা স্বস্তি ফিরে পেয়েছেন। এতে করে মানুষরা বলছেন যে আসলে বড় ধরনের একটি বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন এবং চতুর্দিকেই কিন্তু এখন পানি 18টি স্পট দিয়ে মনু নদী এবং দলাই নদীর 18টি স্পট ভেঙে গিয়েছিল এবং যেগুলো ভেঙে যাওয়ার পরে পানি বের হতে শুরু করে, সেই পানিগুলো আস্তে আস্তে যখন নিচের দিকে নামছে তখন নতুন করে নিচের অংশগুলো প্লাবিত হচ্ছে, নতুন নতুন ইউনিয়ন প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে মৌলভীবাজার জেলায় প্রায় 2 লাখের উপরে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং 84টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 47টি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত 7,145 জন লোক আশ্রিত রয়েছেন। যদিও এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার এখনো শুরু হয়নি, অর্থাৎ আরো 1-2 দিন লাগবে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে, কারণ যখন বাড়িঘর থেকে পানি নেমে যাবে তখন তারা সেগুলো মেরামত করে বাড়িতে ফিরবেন। এদিকে ত্রাণ সামগ্রীর কথা যদি বলি, সেক্ষেত্রে 518 মেট্রিক টন চাল এবং 50,000 টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে। যদিও বিভিন্নভাবে সেগুলো লোকজনের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু লোকজন বলছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছেন না। অপরদিকে ধলাই নদীর পানি নিচ দিকে এসে বিএনএসবি, চক্ষু হাসপাতাল, পাসপোর্ট অফিস এগুলা প্লাবিত হয়ে গিয়েছিল এবং আস্তে আস্তে সেখান থেকে পানি নামা শুরু করেছে। আতঙ্কের মধ্যে ছিলেন তারা এবং লোকজনের আশা যে এভাবে যদি পানি নামতে থাকে প্রতি 3 ঘন্টায় 2 থেকে 3-4-5 সেন্টিমিটার, তাহলে লোকজন বন্যা থেকে পরিত্রাণ পাবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সর্বশেষ। রওশন। বন্যা পরিস্থিতি খবর জানাতে মৌলভীবাজার ও ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ভয়াবহ বন্যায় ভাসছে কুমিল্লার 14 উপজেলার অন্তত 12 লাখ মানুষ। বন্যার কারণে এ পর্যন্ত কুমিল্লায় সর্বোচ্চ 6 জন সহ 11 জেলায় প্রাণ গেছে অন্তত 16 জনের। অন্যদিকে চট্টগ্রামের 3 উপজেলার বন্যা পরিস্থিতি গেল 40 বছরের রেকর্ড ভেঙেছে। কুমিল্লা থেকে সহকর্মী খালিদ সাইফুল্লাহ ও চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাবিত সারোয়ার। আমাদের এই অঞ্চলে আমাদের 2 থেকে 300 স্বেচ্ছাসেবক কাজ করতেছে। প্রবল বেগে ছুটছে ঢলের জল, কলকল শব্দে শঙ্কিত জনপদ। ক্ষুধার্ত বন্যা একের পর এক গ্রাস করছে নতুন নতুন এলাকা। জনবসতি ছেড়ে জলমগ্ন পথে পথে জীবন রক্ষার যাত্রা। শরণার্থী উদ্বাস্তুর মতো প্রতিটি প্রাণের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা। উদ্ধার তৎপরতায় ব্যস্ত সেনাবাহিনী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক দল। আজকে সকালে মাইয়া করছে ছাদের উপরে, ও ভাই তুই উদ্ধার করতে ওলা গেছে, তো ওলারা দেখি না, মাইয়ারা দেখি। বয়স্ক মহিলা এবং কি গর্ভবতী মহিলা যারা অসুস্থ তারা এখানে আসতে পারছে না। এখন বৃষ্টি তো নাই, তারপরে পানি শুধু বাড়তে আছে। সব তলিয়ে গেছে, মাছ এবং শশী রবি যা আছে সবই তলিয়ে গেছে।
ফেনীর পর ভয়াবহ বন্যার সাক্ষী কুমিল্লার গোমতী ঘেঁষা বুড়িচং সহ ব্রাহ্মণপাড়া উপজেলা। বুড়বুড়িয়া বেড়িবাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। আক্রান্ত 14 উপজেলার বেশিরভাগ এলাকা বন্যা কবলিত। নারী পুরুষ সহ পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে নানা বয়সী মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতেও নেই পর্যাপ্ত খাবার। বিপদগ্রস্ত জনপদের সেই তথ্যচিত্রে যুক্ত সহকর্মী খালেদ সাইফুল্লাহ। ভাঙনের তীব্র স্রোতে এই মানুষগুলোর অনেকেই হারিয়েছেন ঘরবাড়ি। গতকাল রাতে তারা নিকটস্থ বাঁধ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন। ঘরবাড়ি ছাগল ভাই মানুষের কোনো উদ্ধার কোনো লোক নাই। পানির স্রোত এতটাই বাড়ছে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা বাপেরা দাদারা এরকম ধরনের দৃশ্য আমরা প্রস্তুতি নেব কিভাবে আমরা বলি। কুমিল্লার গোমতী নদীর পাড়ে অসংখ্য মানুষ ছুটে এসেছেন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ভবন, মসজিদ কিংবা বাঁধের উঁচু জায়গায়, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী এখনো পৌঁছেনি। খাবার রান্না করে নিয়ে এসেছি প্রায় 61 জনের মতো, শুকনা খাবার নিয়ে এসেছি, প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে এসেছি। অন্যদিকে 40 বছরের রেকর্ড ভেঙেছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি। হালদার বাঁধ ভেঙে পরিস্থিতি আরও ভয়াবহ। নৌকা ও ভেলায় ভেসে আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ। ঘরবসতি থেকে শুরু করে হাটবাজার ও দোকানপাট ডুবেছে বানের জলে। হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও মিরসরাই সহ পানিবন্দী জেলার অন্তত 2 লাখ মানুষ। জলমগ্ন জনপদের তথ্যচিত্রের সঙ্গী সহকর্মী হোসাইন জিয়াদ। মূলত ভয়াবহ অবস্থা পুরো মিরসরাই, একেবারে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান, এই 4টি উপজেলা। এর পাশাপাশি চট্টগ্রামের 9টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায়। পানিবন্দী তো হাজার হাজার মানুষ, এখানে একতলা দোতলা সব ডুবাইলার। আমরা আমাদের নিচ থেকে লাইফ জ্যাকেট নিয়ে আসছি, লাইফ জ্যাকেট দিয়ে ওদেরকে উদ্ধার করব। প্রায় 10,000 মানুষের খাবার নিয়ে আসছি, শুকনা এবং ভিজা। চট্টগ্রামের প্রায় 93টি ইউনিয়ন বন্যা আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে আমরা খবর পেয়েছি যেটি রাঙ্গুনিয়া এবং ফটিকছড়িতে 2 জনের মৃত্যু হয়েছে। একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং একজন ইছামতি খালে পড়ে গিয়ে এক যুবক মারা গিয়েছেন। দুর্গত এলাকায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা ও মুঠোফোনের সংযোগ সুবিধা। ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতাও। এতে বাড়ছে বিপর্যয়ের মাত্রা। নেটওয়ার্কও নয় এবং যোগাযোগ করতে পারতেছি না এবং যাইতে পারতেছি না। সাবিত সারওয়ার, এখন। বন্যার পানিতে ডুবেছে কুমিল্লার 14টি উপজেলা। তলিয়ে গেছে ফসলি ক্ষেত, নষ্ট হয়েছে আউশ, আমন ধান, সবজি সহ সব ফসল। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। এতে ব্যাপক লোকসানের মুখে কৃষকরা। বিস্তারিত আরো জানাচ্ছেন মাসুদ আলম। যতদূর চোখ যায় শুধুই অথই পানি। তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমি, ভেসে গেছে গৃহপালিত ও খামারের পশু, হাঁস মুরগি ও পুকুরের মাছ। সব হারিয়ে ভেঙেছে কৃষকের স্বপ্ন। দুশ্চিন্তায় কুমিল্লার 14টি উপজেলার হাজারো কৃষক। শুক্রবার ভোর থেকে প্লাবিত হতে শুরু করে নতুন নতুন এলাকা। গৃহপালিত হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নেন স্থানীয়রা। তবে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। 4টা গরু ছিল, 2টা গরু আসছে, 2টা গরু বাইসা গেছে। আমার ব্রয়লার মুরগি ছিল 2টা খামারে, একটা খামার ডুবে গেছে, কোন রকম মুরগি বাঁচাইছে, আরেকটা খামার এখন ডুবে যাইতেছে। চাষিরা জানান বন্যায় ভেসে গেছে কয়েকশো ঘেরের মাছ, নষ্ট হয়েছে শত হেক্টর জমির পাকা আউশ ধান, তলিয়ে গেছে আমনের বীজতলা এবং শাকসবজি সহ অন্যান্য ফসলের ক্ষেত। সবকিছু হারিয়ে প্রায় নিঃস্ব বন্যা দুর্গত এলাকার চাষিরা। 2-3 লাখ টাকা আমার পুঁজি আছে, মাছের খামার ছিল, এটাও তলিয়ে গেছে, সম্পূর্ণ মাছ নদীতে চলে গেছে। 4 কানি সম্পত্তির তল ফুরিয়ে গেছে। আমাদের সমস্যা হলো বীজ নিয়ে, আমরা বীজ পাবো না। সিম গাছ আসছিল, পেঁপে গাছ আসছিল, বেগুন গাছ আসছিল, টমেটো গাছ আসছিল, সব গাছ আসছিল, সব নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতি নিরূপণ করে চাষিদের সহযোগিতা করার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হয়েছে সেই ব্যাপারে আলোচনা চলছে। কৃষক পর্যায়ে কোনো সংরক্ষিত বীজ আছে কিনা সেই তথ্য আমরা নেওয়ার চেষ্টা করতেছি। যদি থাকে তাহলে আমরা কৃষকদের মধ্যে সেটা বিনিময় করার চেষ্টা করব, অথবা সরকারি কোনো ফান্ড যদি পাই তাহলে আমরা কিনে চারা করে বা যেমন কৃষকদের মাঝে বিতরণ করার জন্য চেষ্টা করব। জেলা প্রশাসক জানান 724টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 50,000 মানুষ। এখন পর্যন্ত 300 টন চাল এবং 15 লাখ টাকা বন্যার্তদের বিতরণ করেছে প্রশাসন। আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু আমাদের পর্যাপ্ত শুকনো খাবার সহ অন্যান্য
খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, খাবার এবং পানীয়। দুর্যোগ চলাকালীন সময়ে, বন্যা চলাকালীন সময়ে আমাদের বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রায় 2 লক্ষাধিক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের 17টি উপজেলায় বিতরণ করা হয়েছে। এদিকে কুমিল্লায় পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় 10 লাখ। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ, ঘটছে প্রাণহানির ঘটনাও। মাসুদ আলম, এখন, কুমিল্লা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বাসা বাড়ি থেকে নামতে শুরু করেছে পানি, তবে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক সব কার্যক্রম। এতে প্রতিদিন অন্তত 2 কোটি পণ্য রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রতিদিন অন্তত 4 লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ব্রাহ্মণবাড়িয়া থেকে আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। পুরনো ঘরটি ভাঙাচোরা হওয়ায় ধার দেনা করে নতুন ঘর বাঁধার কাজ শুরু করেছিলেন হালিমা বেগম। কদিন পরেই নতুন ঘরে ওঠার কথা ছিল, কিন্তু গেল বৃহস্পতিবার ভোরে উজান থেকে আসা পাহাড়ি ঢলের তোড়ে হাওড়া নদীর বাঁধ ভেঙে ভেসে যায় হালিমার নতুন ঘরের সবকিছু। তার মতো এমন অবস্থা নদীর পাড়ের আরো কয়েকটি পরিবারের। গরিব মানুষ, আয়া বাসি না, তো এখন কোনো মতে হুজামাই যাই না, যেমন করছিলাম করে আছে, তখন আর রাগ করলাম না। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে গত বুধবার থেকে আখাউড়ায় বন্যা সৃষ্টি হয়। ঢলের পানির তোড়ে ভেঙে যায় আড়িয়ল ও খোলাপাড়া এলাকায় থাকা হাওড়া নদীর 2টি বাঁধ। 2 দিনে প্লাবিত হয় আখাউড়ার বাউতলা, বঙ্গের চর, কালিকাপুর, খোলাপাড়া ও আড়িয়ল সহ 40টিরও বেশি গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে 5,000-এরও বেশি মানুষ। তবে শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে থাকে। বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি, তবে পুরোপুরি পানি না সরাই দুর্ভোগ কমেনি। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। পানিতে তলিয়ে গেছে প্রায় 3000 হেক্টর আমন ধানের জমি, ভেসে গেছে অন্তত 15 কোটি টাকার মাছ। রাত্রে এমন পানি হয়েছে, নেটের উপর দিয়ে পর্যন্ত পানি হয়েছে। আমি 18 লক্ষ টাকার মাছ টোটাল ফালাইছি, আদার খাওয়াইছি মনে 30 লক্ষ টাকা। এই পর্যন্ত আমার ঋণের শেষ নাই, এখন মনে আমার পথ ছাড়া উপায় নেই। এখন পানিটা একটু নর্মালে গেছে, কমতেছে, কিন্তু লোকজন কিন্তু পানির বন্দির মধ্যে এখনো আছে, আতঙ্কের মধ্যে আছে। এদিকে বন্যার পানি সরে গেলেও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। আখাউড়া আগরতলা সড়কের জাজিরা খালের উপর বেইলি সেতু ভেঙে যাওয়ায় রপ্তানি পণ্য বোঝাই কোনো ট্রাক বন্দরে প্রবেশ করতে না পারায় বন্ধ রয়েছে পণ্য আমদানি রপ্তানি। এতে করে প্রতিদিন প্রায় 2 কোটি টাকার পণ্য রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া গত 21 আগস্ট থেকে বন্ধ রয়েছে ইমিগ্রেশনের কার্যক্রম। ফলে প্রতিদিন যাত্রীদের ভ্রমণ কর বাবদ অন্তত 4 লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। বড় বাড়ি যানবাহন আসবে এরকম বিকল্প রাস্তা নেই, সেই জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা ইতিমধ্যে যোগাযোগও করছি রাস্তাটা যাতে দ্রুত ঠিক করা হয়। 50,000, $60,000, $80,000 মতো মাছ প্রতিদিনই তো এক্সপোর্ট হতো, এটা তো আমরা বঞ্চিত হয়ে গেছি। বন্যার পানি পুরোপুরি সরে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ভেঙে যাওয়া বাঁধ ও সেতু মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল করার পাশাপাশি স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে তাদের তালিকা নিব। আমরা সরকারের কাছে এটা লিখবো যে তাদের এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর কয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিমাণ আমরা যেভাবে বরাদ্দ পাবো আমরা সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেব। আখাউড়া ছাড়াও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভারত সীমান্তবর্তী কসবা উপজেলার কয়েকটি গ্রামেও বন্যা সৃষ্টি হয়েছে। আজিজুল সঞ্চয়, এখন, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলা এই কার্যক্রম শুক্রবার রাত 10টা পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে 1,08,00,000 টাকার বেশি। এছাড়া শুকনো খাবার, ওষুধ সহ তহবিলে জমা হয়েছে নানা পণ্য। সমন্বয়করা বলছেন, যতদিন না বন্যা পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন এই কার্যক্রম চালিয়ে যাবেন। আরও জানাচ্ছেন সানিমৃধা। দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু মিম স্বপ্ন ছিল নিজের জমানো টাকায় কিনবে সাইকেল। 3 বছর ধরে তার হাতে থাকা এই ব্যাংকটিতে জমিয়েছিলেন সেই টাকা, কিন্তু বন্যাপীড়িত মানুষের আর্তনাদ স্পর্শ করেছে তার হৃদয়। ফলে নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীদের কাছে। স্কুলের টিফিনের টাকা দিয়ে এটা আমি জমিয়েছি,
সাইকেল কেনার জন্য পুরো প্যান্টে দিয়ে দিচ্ছে। সকাল থেকেই টিএসসিতে গাড়ির দীর্ঘ লাইন আর শত শত মানুষ। উদ্দেশ্য একটাই, বানভাসীদের জন্য কিছু একটা করা। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে পেরে তৃপ্তি তাদের চোখে মুখে। তাদেরকে শুকনো খাবারগুলো দিয়েছিলাম, মুড়ি চিড়ে এই টাইপের কিছু। আজকে সকালে এসে মেডিসিন দিয়েছি, পানি দিয়েছি, আর এখন পানি আর বিস্কিট দিয়ে গেলাম। এদের জন্য যদি কিছু সাহায্য করতে পারি তাহলে নিজেও কিছু সওয়াবের ভাগী হইলাম, ওদের উপকার হইল। আর আপনি আরো আগে দেখেন, সব সময় কিন্তু কোনো এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলেন, বাংলাদেশের সাধারণ মানুষই একসাথে থাকে। ত্রাণ নিয়ে আসা মানুষের চাপে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। তারপরও হাসি মুখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এত ত্রাণ সামগ্রী আসছে যে টিএসসির এক একটি কক্ষ যেন হয়ে উঠেছে গুদাম ঘর। পুরাতন কাপড় না, একদম যেগুলো পরে ওগুলাই নিয়ে এসে পড়ছি। আর আমি আগে জানলে আমি বাসা থেকেও নিয়ে আসতাম। আমি জানতাম না যে টিএসসিতে এভাবে মানুষকে হেল্প করা হচ্ছে। আমি ওর রেফারেন্সেই আসছি এখানে। মোবাইল ব্যাংকিং সহ নানা মাধ্যমেও জমা পড়ছে প্রচুর অর্থ। এরকম সামষ্টিক মানবিক সহায়তা শেষ কবে দেখেছে বাংলাদেশ? ত্রাণ কার্যক্রম সংগ্রহে যুক্ত শিক্ষার্থীরা বেশি করে শিশু খাদ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি লাইফ জ্যাকেট, নারীদের স্বাস্থ্য সামগ্রী দিয়েও সহযোগিতা করার অনুরোধ তাদের। অভূতপূর্ব সারা আমরা পেয়েছি। আমরা এই পর্যন্ত শিশু খাদ্য গত দিনের চেয়ে একটু বেশি এসেছে, তবে আমরা আশানুরূপ যে আরও বেশি আসলে ভালো হতো। দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর অনেকে ছোট দল গঠন করে যাচ্ছেন বন্যা কবলিত এলাকাতে। এর মধ্যে সহযোগিতা করতে গিয়ে উল্টো নিখোঁজ হওয়ারও খবর পাওয়া গেছে। আর এই কারণে প্রশিক্ষিত সংগঠনগুলোকে ত্রাণ জমা দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়, যারা সাঁতার জানেন না বা প্রশিক্ষিত যে ফোর্স নেই, ফোর্সের সাথে সমন্বয় নেই, তারা যদি ওখানে কোনো দুর্ঘটনায় পড়েন, সেটি আবার আমাদের জন্য এই সংকটটিকে আরও বেশি আমাদের গভীরতর করবে। টিএসসিতে সংগ্রহ করা অন্তত 7 থেকে 800 টন ত্রাণ সামগ্রী বৃহস্পতিবার পাঠানো হয়েছে বন্যা কবলিত দুর্গত এলাকাগুলোতে। দুর্যোগ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত গণত্রাণ সংগ্রহের এই উদ্যোগ চলতে থাকবে বলে জানান শিক্ষার্থীরা। সানিম রিধা, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছি বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম, দেখছেন এখন সকাল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। স্থানীয়রা বলছেন, ভারতে পালিয়ে যাওয়ার পথে আটক হন তিনি। গত 5 আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর তার কোনো খোঁজ মিলছিল না। এরই মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মানহানির মামলা হয়। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে নোয়াখালীর আদালতে আরেকটি মামলা করা হয়। এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড দিয়েছে সিএমএম আদালত। এর আগে বৃহস্পতিবার গুলশান থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের এই শীর্ষ নেতা। বিস্তারিত আরো জানাচ্ছেন রাব্বি হোসেন। 5 আগস্ট পতন হওয়া শেখ হাসিনা সরকারের টানা 3 মেয়াদে 14 দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টিকে সবসময়ই কাছেই পেয়েছে আওয়ামী লীগ। আর এই যাত্রায় অন্যতম সহযোগী ছিলেন দলটির সভাপতি রাশেদ খান মেনন। মন্ত্রিত্ব পেয়েছিলেন 2 মেয়াদে। সবশেষ কোটা সংস্কার আন্দোলনেও আওয়ামী লীগ সরকারের নীতিগত সিদ্ধান্তে ভূমিকা রাখতে দেখা গেছে তাকে। আওয়ামী লীগ নেতাদের পর শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে হত্যার দায়ে মুখোমুখি হতে হচ্ছে আইনের। আসামি হন নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়। এরপর 14 দলের প্রথম নেতা হিসেবে গুলশান থেকে ডিবির হাতে গ্রেফতার হন বৃহস্পতিবার বিকেলে। শুক্রবার বিকেলে তোলা হয় সিএমএম আদালতে। 10 দিনের রিমান্ড চায় নিউ মার্কেট থানা পুলিশ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত। এই ছাত্র জনতার এই আন্দোলন, সেই আন্দোলনকে তারা সহযোগিতা করে নাই, বরঞ্চ এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার জন্য তারা আহ্বান করে। এবং এর পরিপ্রেক্ষিতে পরে 2-1 দিন পরে
আপনারা জানেন যে ছাত্র জনতার উপরে গত 19/7/24 তারিখে আপনার নিউ মার্কেটের নীলক্ষেত মোড়ে ছাত্র জনতার উপরে পুলিশ গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণ করে সেখানে আব্দুল ওয়াদুদ নামে একজন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। কোটা আন্দোলনে নিহতের ঘটনা ছাড়াও 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে রাশেদ খান মেননকেও আসামি করা হয়। প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আসামিকে আর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিনে আদালতে তোলা হয় শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার হওয়া কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে। তাকেও 5 দিনের রিমান্ড দেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল কয়েক বছরের অর্থনৈতিক মন্দা অনেকটাই কাটিয়ে উঠেছে কানাডা। 2.05% নেমে এসেছে মূল্যস্ফীতি, যা আরও কমানোর বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে আবাসন ব্যয় আর জিনিসপত্রের দাম কমানো না গেলে জনমনে পুরোপুরি স্বস্তি ফিরবে না বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্বের ধনী দেশগুলোর একটি কানাডা। উন্নত দেশগুলোর জোট G8 এর সদস্য এই রাষ্ট্র গেল কয়েক বছর মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে। 2021 সালের শেষে 18 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখে অটোয়া। আবাসন, খাদ্য আর পরিবহন খরচ বাড়ে অত্যাধিক হারে। বৈশ্বিক সরবরাহ ঘাটতির প্রভাবও পড়ে। সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে ঠিকই নীরবে কোভিড পরবর্তী সংকট সমাধান এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষত সামাল দিতে থাকে ক্ষমতাসীন লিবারেল পার্টি, যার সুফল হিসেবে সম্প্রতি মূল্যস্ফীতি ব্যাপক হারে কমে আসার তথ্য উঠে এসেছে সরকারি তথ্যে। So that's interesting because every time I go to the grocery store it feels like the prices are going up. Last 3 years it's been escalating out of control. কানাডায় মূল্যস্ফীতি এখন 2.5%-এর মধ্যে, গেল 40 মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়েও ভালো অবস্থানে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। আর বাংলাদেশিরা বলছেন সরকারের অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক হচ্ছে অর্থনৈতিক সংকট। ক্যানাডিয়ান গভর্নমেন্ট এর মধ্যে অনেকগুলোই পদক্ষেপ নিয়েছে, বাট তারপরও এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু প্রতিটা ওয়ার্ল্ডের সমস্ত কিছুই অর্থনীতির উপরে ডিপেন্ড করছে। সো ইট গোনা টেক রিয়েলি লিটল টাইম টু সেটেল ডাউন। বিগত বছরে মূল্যস্ফীতি বাড়ায় সুদ হারও বাড়ে কয়েক দফা, যা আবার সমন্বয়ও করা হয়। বছরের শুরুতে বাড়ি নির্মাণ বাড়ে 14%। তবে দেশটির আবাসন খাত এখনও অব্যাহত ব্যয় বৃদ্ধির চাপে আছে বলে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয়। পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিও বড় চ্যালেঞ্জ। কানাডায় মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে পর্যবেক্ষণ জারি রাখার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন জিনিসপত্রের দাম এবং আবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা গেলেই মিলবে সুফল, কমবে সমালোচনা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। পাকিস্তানে তথ্য প্রযুক্তি খাতে নতুন আতঙ্কের নাম ফায়ারওয়াল, যার পরীক্ষামূলক ব্যবহারে দেশটিতে ইন্টারনেটের গতি কমেছে 30 থেকে 40%। এতে $100 কোটি ক্ষতির মুখে মোবাইল ডেটা নির্ভর তথ্য প্রযুক্তি খাত বিপাকে পড়েছেন 5 লাখেরও বেশি ফ্রিল্যান্সার। যদিও শাহবাজ শরীফের সরকার বলছে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ঠেকাতে সাহায্য করবে এই ফায়ারওয়াল। বিস্তারিত আরও জানাচ্ছেন নুজহাত কামাল। রেস্তোরাঁর বাইরে ইন্টারনেট স্পিড বাড়ার অপেক্ষায় ফুড ডেলিভারি ম্যানরা। दुर्बल गतिर कारण आय निये शंकार छाप ताদের चोखे मुखे। स्टार्ट होने के बाद 2-3 आर्डर हमारे पिकअप नहीं होते नेटवर्क की वजह से, और उसके बाद फिर ये सीन होता है 3 आर्डर अगर आपने पिकअप नहीं किए तो कंपनी डायरेक्ट आपको आधे घंटे की ब्रेक पे लगा जाते। अब
कुछ दिनों से हमारे जो अर्निंग है उसमें तकरीबन 70% का लॉस हो रहा है, 30% हमें मिल रहे हैं। বিনামূল্যে প্রযুক্তি দক্ষতা তৈরির বিজ্ঞাপনে লাইক ছিল কয়েক হাজার ফেসবুক ব্যবহারকারীর। প্রশিক্ষণে অংশ নিতে নিবন্ধন করেন 1,500 মানুষ, কিন্তু গেল সপ্তাহে যেদিন প্রথম ক্লাস, লাইভ সেশনে যোগ দেন মাত্র কয়েকজন, কারণ ইন্টারনেট চলছে শামুকের গতিতে। ওয়্যারলেস অ্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের তথ্য বলছে দেশটিতে গেল কয়েক সপ্তাহে ইন্টারনেটের গতি কমেছে 30 থেকে 40%। পাকিস্তানের তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার খাতের সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, দেশ জুড়ে সরকার নতুন যে পরীক্ষামূলক ফায়ারওয়াল চালু করছে তার জেরেই এমন পরিস্থিতি। ফায়ারওয়ালের কারণে $30 কোটি ব্যবসা হারানোর শঙ্কা গেল সপ্তাহে জানায় পাকিস্তান সফটওয়্যার হাউসেস অ্যাসোসিয়েশন। $100 কোটি ক্ষতির মুখে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে ঝুঁকিতে এ খাতে যুক্ত 5 লাখের বেশি ফ্রিল্যান্সার, যাদের নির্ভর করতে হয় নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের ওপর। Most of us, especially the freelancer, don't want to have the reason. They want a solution. And internet is the only thing, not only the freelancers, but IT companies, influencers, YouTubers, vloggers, bloggers, they all want internet. They don't want any other thing. इनको क्लियरली बताना चाहिए। हुकूमत का कोई नुमाइंदा सही सूरत हाल नहीं बता रहा, लेकिन हमारे जो कस्टमर हैं वो परेशान हैं, और जितने भी कस्टमर हैं वो सारे, कभी किसी का इंटरनेट सही हो जाता है, कभी कोई सर्विस सही हो जाती है, तो इसलिए हमें बहुत ज़्यादा परेशानी इस वजह से भी हो रही है। সংকটের পেছনে দায় প্রত্যাখ্যান করলেও ফায়ারওয়াল সংক্রান্ত পরিকল্পনার কথা স্বীকার করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদের দাবি, সরকারি কম্পিউটার নেটওয়ার্ক সুরক্ষিত রাখার লক্ষ্যে এ পরিকল্পনা। প্রকৃতপক্ষে গেল বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের জেরে অস্থিরতা ঠেকাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে পাকিস্তান সরকার। There's been a complete lack of transparency on part of the government and the Pakistan Telecommunication Authority, and the government should immediately roll back these new measures that are slowing down the internet, because clearly they're ineffective, counterproductive, and the surveillance and all the censorship violates the right to freedom of expression and right to privacy. কম্পিউটার ও ইন্টারনেট নেটওয়ার্কে দূষণ তথা অপ্রয়োজনীয় নেটওয়ার্ক ট্রাফিক ঠেকানোর মাধ্যমে সাইবার হামলা থেকে রক্ষায় কাজ করে ফায়ারওয়াল হিসেবে পরিচিত বিশেষ এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এর মাধ্যমে এক নেটওয়ার্ক থেকে ভিন্ন নেটওয়ার্কে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এর মাধ্যমে পাকিস্তান সরকার কথিত রাষ্ট্রবিরোধী প্রচারণায় জড়িতদের শনাক্ত করতে পারবে। আগে থেকেই ফায়ারওয়াল রয়েছে ইরান, চীন, সৌদি আরব, তুরস্ক সহ বিভিন্ন দেশে। নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। এবার খেলাধুলার খবর। বিদায় করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রয়োজনে আর্থিক ক্ষতিপূরণ দেবে বোর্ড, এমনটাই আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ না দেওয়ার জন্য ভিন্ন পরামর্শ সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। এভাবেই দায়িত্ব নেবার পর চন্ডিকা হাথুরুসিংহকে বিদায় দেবার ইঙ্গিত দিলেন বিসিবির নতুন প্রধান। মূলত লঙ্কান কোচের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেই প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন ফারুক আহমেদ। তবে বোর্ড থেকে মোটা অঙ্কের বেতন ও অন্যান্য সুবিধাভোগী হাতুরুকে বিদায় করার প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। আগে ছিল নোটিশ পিরিয়ড, যেটা আমার মনে হয় এবার নোটিশ পিরিয়ডটা কমছে। এটা 60 ডেজের নোটিশ পিরিয়ডে আপনি বাদ দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ আপনার যে অর্থদণ্ড যেটা দিতে হতে পারে, যে আপনি তাকে যদি ফেয়ারওয়েল দিয়ে দেন, আমার মনে হয় না যে 3 মাসের বেশি আপনাকে বেতন দিতে হবে, যেটাকে ভদ্রচিত বিদায় বলে। এই 3 মাসে যদি সে থাকতে চায় এমনি থাকতে পারবে, বেতনও পাবে, আর যদি চলে যেতে চায় তাহলে পুরো টাকাটা দিয়ে আপনাকে বিদায় করতে হবে। হাতুরুকে বিদায় করতে হলে 5 মাসের বেতন ভাতা বাবদ প্রায় 2 কোটি টাকা দিতে হবে বিসিবিকে। তবে বড় অঙ্কের এই অর্থদণ্ড না দেওয়ার পক্ষে মত জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমের। আমি জানি না তার কন্ট্রাক্টটা কীভাবে, হেড কোচ অবশ্যই, কিন্তু তাকে যদি আমরা এখন সরিয়ে দেই, ছেড়ে দেই, তাহলে আমাদের আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবে। ক্রিকেট বোর্ডের কথা বলছি, ক্রিকেট বোর্ডের তো মানে আমাদের দেশেরই কথা। তো ওই একটা জায়গায় আমার তাকে যদি অন্য জায়গায় ইউজ করতে পারি আমরা, তাহলে অবশ্যই ছাড়া উচিত না।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে যদি কোচ পরিবর্তন হয় তাহলে দলের মনোবলে তেমন একটা প্রভাব ফেলবে না বলেও মনে করেন সাবেক এই ওপেনার। একই সাথে লঙ্কান কোচকে মেয়াদের বাকি সময়টা বয়সভিত্তিক কিংবা এ দলে কাজ করানোর পরামর্শ তার। টপ লেভেলে আমি সবসময় বিশ্বাস করি যে কোচ টেকনিক্যাল ওয়াইজ কিছু না, প্ল্যানিং ওয়াইজ হয়। তো যেহেতু আমাদের প্ল্যানিংয়ে অনেক ভুল ছিল, এই কোচ অনেক সমালোচনা, তাহলে আমরা এটা যেহেতু আবার আর্থিক একটা ব্যাপার আছে, তো ওই জায়গায় আমরা অন্য জায়গায় কাজ করিয়ে তার সময় তাকে আমরা ছেড়ে দিলাম। যারা বাংলাদেশ টিমে খেলে দে অল আর ম্যাচিউরড সিনিয়র প্লেয়ার, তারা সবাই একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসছে। এটা একটা সাইকোলজি ব্যাপার, এটা প্রফেশনাল, তারা অবশ্যই এটা তেমন একটা বড় এফেক্ট ফেলবে না। বাংলাদেশে নিজের প্রথম ম্যাচ শেষ না করেই নিজ দেশে ফিরে গিয়েছিলেন হাথুরু, যদিও পরবর্তীতে নিজের দেশের কোচের পদ থেকেও বহিষ্কৃত হয়ে প্রায় 42 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি। বাংলাদেশে এবার দ্বিতীয় মেয়াদে তার ভাগ্যে কি ঘটে তা সময়ই বলে দিবে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।